বড় শহরের অনেক অন্ধকার গলিতে প্রতি রাতে একটা নেশার জগৎ জেগে ওঠে। সেখানে সমাজের সমস্ত শ্রেণী থেকে যুবকরা এসে থাকে, যারা সমস্ত আত্মীয় স্বজনকে ছেড়ে নিজেরা নেশার টানে ভেসে চলে। মদ আর ড্রাগের নেশা। সভ্য সমাজ এদের দেখেও উপেক্ষা করে যায়। খুব বেশি হলে হাউজিং কলোনির মিটিংয়ে সামান্য বিরোধিতা, কিন্তু এদের আটকানো বা শোধরানোর জন্য কোনো দৃঢ় পদক্ষেপ নেওয়া হয় না। এই নীরবতা অপরাধকে আমন্ত্রণ জানায়। এই নীরবতার সাথে সাথে আমরা একটা সত্যিকেও উপেক্ষা করে যাই, যে একটা অপরাধ বেড়ে উঠছে। এমন অপরাধ যা এই নেশায় আদমরা হয়ে থাকা যুবকদের সঙ্গে সঙ্গে পথচলতি সাধারণ মানুষেরও প্রাণ নিতে পারে। স্যার, PCR-7 থেকে কল এসেছে, জাহাঙ্গীরবাগে লাশ পাওয়া গেছে। আইডেন্টিফিকেশন খোঁজো। স্যার, তুমি এদিকে দেখো। ইয়েস স্যার। অজয়, তুমি ওদিকটা দেখো, কিছু পেয়ে যেতেও পারো। স্যার, কোনো আইডেন্টিফিকেশন নেই। ব্লাইন্ড কেস, অ্যাম্বুলেন্স ডাকো। হ্যালো, গলা কাটা হয়েছে, বুকেও কিছু স্ট্যাবিং এর চিহ্ন আছে। মৃত্যু কখন হয়েছে ডক্টর? তা প্রায় 4-5 ঘন্টা আগে। কিন্তু বডিতে আমরা কোনো আইডেন্টিফিকেশন পাইনি। লোকটার বয়স 25 থেকে 30 বছরের মধ্যে। আর হ্যাঁ, সুন্নত হয়নি। এর জামা কাপড় দেখে তো মনে হচ্ছে না এ আপার ক্লাস লোক ছিল, খুব বেশি হলে লোয়ার মিডল ক্লাস। বেঞ্চমার্ক ফ্যাশনস 7টা ব্যাগ পাওয়া গেছে, হয়তো এই কোম্পানির সাথে যুক্ত ছিল। অ্যাড্রেস কি আছে? কেসো প্লাজা, কাপাসওয়াড়া, নিউ দিল্লি। এটা তো কাছেই না? হ্যাঁ স্যার, একটা ছোট শপিং মল কাছেই। সিং, খবর নাও এই মলটা কখন খোলে। পুলিশ একটা লাশ পেয়েছিল যার বয়স 25 থেকে 30 বছরের মধ্যে। তার কাছ থেকে একটা কাপড়ের ব্যাগ পাওয়া যায়, যেটা নিকটবর্তী মলের একটা কাপড়ের দোকানের ছিল। এটা ছাড়া পুলিশের কাছে আর কোনো সূত্র ছিল না। কিন্তু পুলিশ ইনভেস্টিগেশনের জগতে সূত্রের একটা বিন্দু, একটা আভাস, একটা টুকরো তদন্তের তালার চাবি হতে পারে। সবার আগে এটা জানার ছিল যে এই লোকটা কে ছিল। আচ্ছা, এই দুটো এখানে, ওটা ওদিকে, ব্যাগগুলো ঠিক করে রাখো। হ্যাঁ স্যার, বলুন স্যার, কি দেখাবো স্যার? দিল্লি পুলিশ। আমি কি সাহায্য করতে পারি? এই ব্যাগ আপনার দোকানের? হ্যাঁ স্যার। এটা কে? স্যার, আমি জানি না একে। এর কাছেই আমরা আপনার দোকানের ব্যাগ পেয়েছি, 7টা ব্যাগ। একে দেখে আমাদের মনে হয়নি যে এর আপনার দোকান থেকে এত শপিং করার সামর্থ্য আছে। স্যার, আমি সত্যি জানি না একে।
আপনার এমপ্লয়ি ছিল? স্যার আমি এক্ষুনি তো বললাম আমি এই লোকটাকে চিনি না স্যার। আর আমিও এক্ষুনি আপনাকে আবার জিজ্ঞেস করছি যে লোকটা কে। আপনি আমাদের কাছে কিছু লুকোচ্ছেন না তো? স্যার আমি দিব্যি করে বলছি স্যার, এই লোকটা এখানে কাজ করতো না, আর আমি একে আগে কখনো দেখিনি স্যার। তাহলে আপনার দোকানের এত ব্যাগ কোথা থেকে পেলো, তাও এমন নতুন যেন 2-1 দিনের পুরনো? স্যার আমাদের দোকান তো বেঞ্চমার্ক ফ্যাশনের একটা সামান্য আউটলেট, কাপড় তো সোজা ফ্যাক্টরি থেকেই আসে, আর সঙ্গে ব্যাগও। হয়তো এই লোকটা ফ্যাক্টরির সঙ্গে যুক্ত। বেঞ্চমার্ক ফ্যাশনের ফ্যাক্টরিটা কোথায়? স্যার গুরগাঁওতে। বলুন স্যার, কি ব্যাপার? আমরা একজন মৃত ব্যক্তিকে শনাক্ত করছি। আমাদের মনে হয় ও আপনাদের বেঞ্চমার্ক ফ্যাশনের সঙ্গে যুক্ত ছিল। ছবিটা দেখুন। হায় ভগবান, এ তো দিনেশ স্যার, এ তো আমাদের ট্রান্সপোর্ট ড্রাইভার। স্যার এটা 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 কখন হলো? এ কেমন করে হলো? আপনাকে আমাদের সাথে যেতে হবে। স্যার এই তো দিনু, কালকেই ডেলিভারি নিয়ে গেছিল। আমাদের সমস্ত ডিটেল চাই যে আপনাদের কাছে আছে। বাড়ির ঠিকানা, বাড়ির ব্যাপারে, বন্ধুদের ব্যাপারে সবকিছু। আমাদের কাছে এসব কিচ্ছু নেই। আপনার কর্মচারী ছিল, আপনি কোনো রেকর্ড রাখেননি? স্যার আমাদের এখানে ড্রাইভার ট্রান্সপোর্ট কন্ট্রাক্টর পাঠায়, আমরা শুধু গাড়ির নম্বর আর যাওয়া আসার রেকর্ডটা রাখি। আপনার ট্রান্সপোর্ট কন্ট্রাক্টরকে? লাকি ট্রান্সপোর্ট। TL-IL P8767 নাম্বার তো এটাই স্যার, মানে এটা সেই গাড়ি যেটা দিনু চালাতো। শাস্ত্রী অকাল স্যার, কি হয়েছে, কি ব্যাপার স্যার? দিনু তোমার ড্রাইভার? হ্যাঁ স্যার, কিন্তু আজও ডিউটিতে আসেনি স্যার। আর কখনো আসবেও না। মরে গেছে, মার্ডার হয়ে গেছে ও। হে ভগবান, দিনুর মার্ডার কে করলো স্যার? যে কেউ করতে পারে, হয়তো তুমিও করতে পারো। কি বলছেন স্যার আপনি? আমি জীবনে কখনো কাউকে চড় পর্যন্ত মারিনি। আর দিনু তো ভালো মানুষ ছিল, দারুণ ড্রাইভার ছিল, আর আমি ওকে টাইম টু টাইম মাইনেটাও দিয়ে দিতাম স্যার। দারুণ ড্রাইভার ছিল, মাইনেও টাইমে দিতে, তাহলে ওকে খুন করার কি দরকার পড়লো? কি বলছেন স্যার আপনি? আমি এমন লোক নই। আমার লাইনে আপনি যাকে খুশি জিজ্ঞেস করুন। নিশ্চয়ই জিজ্ঞেস করব। দিনুর বাড়ির লোককে জিজ্ঞেস করব, ওর বন্ধুদের জিজ্ঞেস করব। আমি নাম্বার আর ঠিকানা এক্ষুনি দিচ্ছি। ঈশ্বরের দিব্যি স্যার, আমি খারাপ লোক না স্যার, এক্ষুনি দিচ্ছি স্যার। তেরো বাই 156 এখানেই কোথাও হবে স্যার। চলো। একে চেনেন? আমার ভাইপো দিনেশ। রাধা, এদিকে এসো। সাহেব, এই আমার ভাইপো দিনু। আমরা বিহারে থাকি সাহেব। দিনু বিহার থেকে দিল্লি এসেছিল 4 বছর আগে। আমাদের সঙ্গে থাকছিল। ও ড্রাইভারের চাকরি পেয়ে গেছিল একটা ট্রান্সপোর্ট কোম্পানি। 2 দিন ধরে ওকে শনাক্ত করার জন্য আমরা পাগলের মতো ছুটছি। 2 দিন ধরে বাড়ি ফেরেনিও। আপনাদের কোনো চিন্তা হয়নি? পুলিশে কমপ্লেন করেননি কেন? আমি কি করে জানবো সাহেব যে ও 2 দিন ধরে নিরুদ্দেশ? ও তো 1 বছর ধরে আলাদা ছিল। যখন বিহার থেকে এসেছিল 3 বছর আমাদের সঙ্গেই ছিল, আর তারপরে ও নিজের একটা ঘর আলাদা ভাড়া নেয়। হ্যাঁ সাহেব, মাঝে মাঝে দেখা করতে আসতো। দিনুর বাবা মা ভাই বোন কেউ আছে দিল্লিতে? দিনুর বাবা, আমার বড় ভাই, দাদা আর বৌদি দুজনেই বিহারে আছেন।
দুজনের একমাত্র সন্তান ছিল, কোনো ভাই বোন নেই, ঠিকঠাক রোজগার করে পাঠিয়ে দিত। না জানি কার নজর লেগে গেল সাহেব, দিনুকে কে মেরে দিয়েছে। না, এখনো কিছু জানা যায়নি। আপনি ওর বাড়িতে একটা খবর দিন। খুনের দুদিন পর লাশের শনাক্ত করা হলো, আর লোকটার নাম দীনেশ ছিল, ট্রান্সপোর্ট ড্রাইভার ছিল, বিহারের বাসিন্দা ছিল। সে তার বুড়ো বাবা মায়ের একমাত্র ছেলে ছিল। এখন তিনটে প্রশ্ন উঠছিল: দিনুকে কেন খুন করা হয়েছিল, কিভাবে করা হয়েছিল, আর কে করেছিল। স্যার দিনুর বাড়িতে তো তালা লাগানো। অজয়, তালাটা ভাঙুন। রামলাল, স্যার। খবর নাও এর মালিককে। ইয়েস স্যার। কাজের কিছুই পেলাম না স্যার। কাজের লোকদের খুঁজে পেতে হবে সিং। কাদের সঙ্গে মেলামেশা করতো, কারা বন্ধু ছিল, কারা শত্রু ছিল। স্যার, মহেন্দ্র সিং, বাড়ির মালিক। তোমার ভাড়াটিয়া দিনু, যার মার্ডার হয়েছে, তার ব্যাপারে খবর লাগবে। কি খবর সাহেব? কার সাথে থাকতো, বন্ধু কারা ছিল, রোজ কাদের সাথে ওঠা বসা করতো। ও তো এখানে একাই থাকতো, ভালো লোক ছিল, ভাড়াও টাইমে দিয়ে দিত। আর অন্য কোনো বন্ধুর ব্যাপারে আমি কিছু জানি না। কারোর সাথে কোনো ঝামেলা, শত্রুতা বা কিছু? না সাহেব, কিচ্ছু জানি না। তুমি ঘরের মালিক, তোমার ভাড়াটিয়া সম্পর্কে কিছুই জানো না? মাসে মাত্র একবারই ওর সাথে আমার দেখা হতো, খুব বেশি হলে ওই 2-5 মিনিট বসতো এখানে, ভাড়া দিত আর তারপর চলে যেত। আর এমনিতে আমি এদিকে বেশি আসি না সাহেব। স্যার, সমস্ত ড্রাইভার আর ক্লিনারের সাথে কথা বলেছি, সবাই একটাই কথা বলছে যে দিনু খুব ভালো লোক ছিল। কর্মঠ লোক ছিল, মাসে 7,000 টাকা রোজগার করত, বুড়ো মা বাপকে টাকা পাঠাতো। এমন লোককে কেউ খুন করবে কেন? আর লাশই বা এমন শুনশান জায়গায় পাওয়া গেল কেন? স্যার, যে শুনশান জায়গায় দিনুর লাশ পাওয়া গেছিল সেখানে কিছু আছে। আমার জায়গাটা কেমন গোলমেলে লাগলো। আমাদের আবার তদন্ত করা উচিত। আর এমনিতে জায়গাটা দিনুর বাড়ি থেকে খুব দূরে না, মাত্র 5 মিনিটের পথ। হয়তো দিনু কারোর সাথে ওখানে কোনো কাজে গিয়েছিল আর ওখানে ওকে খুন করে দেয়। গাড়ি বার করো। ইয়েস স্যার। এখানে তো কিছুই নেই। আশপাশে কিছু বিল্ডিং আছে, একটা লোক চোখে পড়ছে না। মার্ডার করার উপযুক্ত জায়গা। ঠিক বলেছেন স্যার, লোক দেখা যাচ্ছে না, কিন্তু লোক তো আছে, কোথাও না কোথাও আছে, হয়তো লুকিয়ে আছে। সিং, আমি ওই ফলওয়ালাটার সাথে কথা বলছি। তুমি আশপাশটা দেখো, কাউকে না কাউকে নিশ্চয়ই পাবে। স্যার। রোজ এখানেই দোকান দাও? এটাই তো রুজি রুটি সাহেব, দোকান না দিলে খাবো কি? কটা থেকে কটা এখানে থাকো? সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। 2 দিন আগে ওখানে একটা লাশ পাওয়া গেছিল। লাশের কথা শুনেছি সাহেব, এই ব্যাপারে আমি কিছু জানি না সাহেব। আর এমনি তো আমি ওদিকে তাকাই না সাহেব। কেন তাকাও না? সাহেব, ওদিক থেকে কোনো খদ্দেরই আসে না, আজ পর্যন্ত আসেনি সাহেব। আর সাহেব, ওখানে গাঁজাখোর ছেলেদের ঠেক আছে, ওদের কোনো ভরসা নেই সাহেব। চরস গাঁজা নেশে ওরা সব কিছু করতে পারে। স্যার, আশেপাশের কিছু লোকের সাথে কথা হলো, এই জায়গাটা, এই গলিটা খুব শুনশান থাকে, খুব কম লোকে এখান দিয়ে যাতায়াত করে। তার উপরে এই কনস্ট্রাকশন চলছে। সবাই বলছে যে রাতে এখানে গাঁজাখোর আর মাতালদের আড্ডা বসে। রাত্রি 9:30টার পর এদিকে খুব একটা কেউ আসে না, মহিলা আর বাচ্চাটা তো একেবারেই না। সিং,
এখান থেকে দিনুর বাড়িতে যাওয়ার গলিটা দেখা যায়। দিনু তো মাতাল বা গাঁজাখোর ছিল না, অন্তত আমার তো তা মনে হয় না। কেউ তো একথা বলেও নি। যদি এটা হতো তাহলে ওর ড্রাইভিং রেকর্ডে কোথাও না কোথাও উল্লেখ থাকতো। স্যার হয়তো দিনু রাতে কোথা থেকে ফিরছিল, এদিক দিয়ে যাচ্ছিল, আড্ডা জমেছিল, কেউ কিছু বলেছে, কথা কাটাকাটি হয়েছে, কারণ এই গলিটা সোজা দিনুর বাড়ি দিকে গেছে। সাহেব, একটা কথা মনে পড়েছে সাহেব। কি কথা? সাহেব 3-4 দিন আগে আমি দেখেছি সাহেব, দুটো গাঁজাখোর ছেলে, আমি ওদের ভালো করে চিনি সাহেব, ওখানে বসে নেশা করছিল। আর সাহেব, 2 দিন আগে আমি আমার দোকান তুলে ফিরছিলাম, ওরা দুজন এসে হাজির হলো সাহেব। আরে আরে ও দাদা, আরে ওজন তো করতে দিন, কতটা নেবেন আপনারা? আরে এমনি চলে যাচ্ছেন, পয়সা আরে দিন। যতটা খেতে পারবো ততটা, তাও বিনা পয়সায়। টাকা নেই আমাদের কাছে। কিন্তু তোর গায়ে তো অনেক টাকা আছে না? হ্যাঁ, আমরা ফলের সাথে সাথে তোর টাকাগুলো নিয়ে নেবো। দেখো দে, দে। দেখো, আমি দে। কিন্তু পুলিশ ডাকবো। আরে কি? কেউ আছে? দে। হ্যাঁ, পুলিশ ডাকবি তুই? পুলিশ ডাকবি? দেখে তো দেখ, তোর ডাক যদি না আসে না, তাহলে গাঁজা খাওয়া ছেড়ে দেবো আমরা। ফালতু কথা বলে সব। এই, চল। চল, চল, চল। কোনো নতুন ব্যাপার না সাহেব, প্রতিদিনের সমস্যা এটা। এখন আমি কি করতে পারি সাহেব? সারাদিন ভালো ভালো খদ্দের আসে, এখান থেকে অন্য কোথাও যেতে ইচ্ছে করে না সাহেব। তোমাকে আমাদের সাথে যেতে হবে। কেন সাহেব? ওদের দেখতে কেমন সেটা বলতে হবে। সাহেব এখানেই বলে দিচ্ছি, পুলিশ স্টেশনে কেন নিয়ে যাচ্ছেন? ভয় পেও না, তোমার কিছু হবে না। শুধু তোমার কথা শুনে একজন আর্টিস্ট ওদের ছবি আঁকবে। কাউকে ঠালাটা দেখতে বলে তাড়াতাড়ি চলো। রামলাল, 3 জন লোককে এখানে রাত্রে ডিউটিতে লাগিয়ে দাও। ওই ছেলে দুটোর ব্যাপারে খোঁজ নাও। এই এলাকার সমস্ত গাঁজাখোর, মাতাল, ভবঘুরের সবাইকে রাউন্ড আপ করো। একটাও শয়তান যেন ফাঁক না পায়। ক্লিয়ার? স্যার। স্যার, সব মিলিয়ে 7টা নেশাখোর পাওয়া গেছে, সব কটাকে লকআপে ভরেছি। হয়তো এরা দুজন ওদের মধ্যেই আছে। চলো। দেখো, হয়তো তোমরা সবাই এই মার্ডারের সাথে যুক্ত, বা তোমাদের মধ্যে কেউ কেউ, বা শুধু এরা দুজন। যাই হোক, তোমরা সবাই এই মার্ডারের ব্যাপারটা জানো। এবার সব সত্যি কথা বলে দাও, আমার টাইম নষ্ট না করে। না হলে তোমাদের এই অবশিষ্ট জীবনটাকে আমি নষ্ট করে দেব, বুঝেছো? স্যার, এটা চন্দু আর এটা পঙ্কজ। এরা দুজন কে? স্যার, আমরা তো চরস গাঁজা খাই, আমাদের ধোঁয়ার নেশা। এরা তো থিনার কেমিক্যাল শোঁকে স্যার, এরা আমাদের গ্রুপের নয় স্যার। আরে আরে, তোমরাও কিছু বলো না, তাহলে তো আমরা সব মরে যাবো ভাই। স্যার, গত 2 দিন থেকে চন্দু আর পঙ্কজকে দেখা যায়নি স্যার। আমাদের মনে হয়েছিল ওরা কিছু গন্ডগোল করেছে, তাই লাশ আমাদের ঠেকে পড়েছিল স্যার। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, তাই এগিয়ে আসিনি। আর আমাদেরকে কেই বা বিশ্বাস করবে স্যার? আপাতত আমি করছি। কোথায় পাবো এদের দুজনকে? ভরতনগর বস্তি। ওই এলাকার একজন ফল বিক্রেতা ছেলেগুলোর একটা খুব আবছা রূপ বর্ণনা করলো, আর সেই ডেসক্রিপশন অনুযায়ী তৈরি হলো ওই ছেলে দুটোর স্কেচ। সেই স্কেচ থেকে আর এলাকার অন্য ড্রাগ অ্যাডিক্টদের থেকে পাওয়া গেল সেই দুটো ছেলের সম্পর্কে আরও খবর। সূত্রের মিছিল ক্রমাগত দীর্ঘ হচ্ছিল, কিন্তু লক্ষ্যের কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না।
স্যার এই ভরতনগর তো বিশাল বড় এলাকা, কমপক্ষে 1,500 ঝুপড়ি আছে। স্যার 1,500 ঝুপড়ির মধ্যে খোঁজা মানে তো খড়ের গাদায় সূচ খোঁজার মতো। আমরা সূচ খুঁজছি, বিষাক্ত সূচ, নেশায় ভরপুর সূচ। আমরা ওগুলোকে না খুঁজে পেলে ওগুলো আরো ফুটবে, এলোপাথারি ফুটবে, তারপর আরো লাশ পাওয়া যাবে। ঠিক বলেছেন স্যার, আমাদের যে করেই হোক এদের ধরতেই হবে। আমি নিশ্চিত ওরা এখানেই আছে, এলাকা ছেড়ে কোথাও যায়নি। সিং, স্যার ওদের খুঁজে বার করবই। দিল্লি পুলিশ একটা দুর্দান্ত অভিযান করে যেখানে পাবলিক অপরাধ দমনে পুলিশকে সাহায্য করতে পারে। স্কিমের নাম বি দ্য আই অ্যান্ড ইয়ার অফ দ্য পুলিশ। পুলিশের চোখ আর কানের কাজ করুন। এই স্কিমের মাধ্যমে পুলিশ পাবলিককে তার এলাকায় অপরাধ বন্ধ করতে সাহায্যের সুযোগ করে দেয়। লোকেদের উৎসাহ দেওয়া হয় যাতে তারা তাদের এলাকার আশেপাশের সমস্ত অসামাজিক লোকজনের খবর পুলিশকে সর্বদা দিতে থাকে। দিনেশের এই ব্লাইন্ড কেস দিল্লি পুলিশের বি দ্য আই অ্যান্ড ইয়ার অফ দ্য পুলিশ স্কিমের একটা খুব পপুলার কেস ছিল, যেটা সফল হয়েছিল। আমার নাম রতন স্যার, আমি ভরতনগর এলাকার এস্টেট এজেন্ট। তুমি জানো ওদের দুজনকে আমরা কোথায় পাবো? একদম স্যার, কালকেই দুজনে ফোন করেছিল আমাকে, নতুন ঘর খুঁজছে। এখন কোথায় থাকে? 76 নম্বর বাড়িতে। আমি পাইয়ে দিয়েছিলাম স্যার। কবে পাইয়ে দিয়েছিলে? 1 বছর হতে চললো। আসলে স্যার আপনার লাগানো ছবি দেখে ওই বাড়ির মালিক আমাকে ফোন করেছিল, আমাকে বলল এরা দুজন ওই বাড়ি ছেড়ে দেবার তালে আছে। ওরা বাড়ি তো ছাড়বেই, কিন্তু অন্য কোথাও যাবে না, সোজা লকআপে ঢুকবে। চন্দু আর পাচ্ছি না রে ভাই, চন্দু আমার ডোজ চাই। যদি আমি এখন ডোজ না পাই তাহলে আমি রক্ত খেয়ে নেবো রে ভাই। বাইরে গেলে পুলিশ শেষ করে দেবে। দেখিসনি গোটা বস্তিতে ছবি লাগিয়ে দিয়েছে আমিগুলো। চন্দু 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 যা হোক কিছু না চলবে ভাই, আয়োডেক্স, বুট পলিশ, কাপ সিরাপ। চন্দু আমি আর পাচ্ছি না রে ভাই। তার জন্য টাকা চাই তো, টাকা চাই, টাকা চাই। আমাদের কাছে তো একানাও নেই রে, একানা। চন্দু 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 আমি মরে যাবো ভাই। চন্দু চন্দু তুই 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 দাঁড়া, আমি ডোজ নিয়ে আসছি। দাঁড়া আরে পাগলা, শুনলি না আমি কি বললাম? আমাদের কাছে কিচ্ছু নেই, কাঙাল হয়ে গেছি আমরা, কাঙাল হয়ে গেছি আমরা। এখন কি করবো? চন্দু ভাই কাউকে একটা ধরি, হ্যাঁ যাকে সামনে পাবো তাকে। চন্দু আমি যদি ডোজ না পাই না আমার মাথা ফেটে যাচ্ছে ভাই, আমি পাচ্ছি না। চন্দু আমার মাথায় খুব যন্ত্রণা করছে রে ভাই। এটা? হ্যাঁ স্যার। কে রে তুই? আমি রতন। ফোন করেছিলে না তুমি? রতন? হ্যাঁ রতন। পুলিশ! আরে পালা, পুলিশ পালা! ধরো ধরো বলছি। তোমরা একে খুন করেছো? দিনেশ, দিনু, একবার এক বোতল থিনার আনিয়ে দিন না সাহেব, সব বলে দেবো। দয়া করুন না সাহেব, একবার এনে দিন। আর থাকতে পারছি না সাহেব, একবার। নেশা ছাড়িয়ে দেব তোমাদের, রিহ্যাব সেন্টারে পাঠাবো। জীবনটা আবার সুন্দর হয়ে যাবে তোমাদের, কিন্তু তার আগে তোমাদের সব সত্যি কথা বলতে হবে। যদি ফালতু ড্রামা করো না তাহলে লকআপে পৌঁছবে। নেশা তো পাবেই না, সাহায্যও পাবে না, বুঝলে? স্যার ডোজের জন্য টাকার দরকার ছিল,
তাই ওকে মেরে ফেলেছি স্যার। 11, 12, 13, 14, 15। চন্দু, এইখানে তো 15 টাকা আছে রে ভাই। এ দিয়ে থিনারের একটা ফোঁটাও কিনতে পারবো না রে ভাই। শালা বলেছিলাম না, কালকের জন্য কিছু রাখ। সব শেষ করে দিলি, সব শেষ করে দিলি। কি করবো রে ভাই, মাথা ঠিক রাখতে পারিনি। চন্দু, সব ছাড় না, বল না এখন কি করবো। কোনো মুরগি ধরতে হবে। চন্দু, পকেট মারি। কিন্তু শালা লোকটা যদি ভিখারি হয় তো সমস্ত পরিশ্রম জলে যাবে, তো সব জলে যাবে। চন্দু, চন্দু, তাহলে কি করবো? আরে ও দাদা, আরে ওজন তো করতে দিন। কতটা নেবেন আপনারা? আরে এমনি চলে যাচ্ছেন, পয়সা আরে দিন। যতটা খেতে পারবো ততটা, তাও বিনা পয়সায়। কিন্তু তোর গায়ে তো অনেক টাকা আছে না? হ্যাঁ, আমরা ফলের সাথে সাথে তোর টাকাগুলো নিয়ে নেবো। দেখো দে। দেখো, আমি তো পুলিশ ডাকবো। এই, কেউ আছে? হ্যাঁ, পুলিশ ডাকবি? তুই পুলিশ ডাকবি? দেখে তো দেখ, ডাক যদি না আসে না তাহলে গাঁজা খাওয়া ছেড়ে দেবো আমরা। ফালতু কথা বলে সব। এই আরে চল 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 চল। চল। যদি এই আপেলগুলো একটু পচা হতো তাহলে এতে একটু হলেও নেশা থাকতো, কিন্তু শালা হারামজাদা এগুলো সব করেই তাজা। আরে দাঁড়া না, কেউ না কেউ তো আসবে, মালদার লোক, যে আমাদের ডোজের ব্যবস্থা করবে। দেখা, আমি বলেছিলাম না, ওর হাতে দেখ, দামি মাল মনে হচ্ছে, মালদার লোক। কেনাকাটা করে ফিরছে বোধহয়, টাকা বেশি থাকবে না, কিন্তু মালগুলো বিক্রি করলে অনেক টাকা পাবো। চল ধরি। এই দাঁড়া দাঁড়া, এই দাঁড়া দাঁড়া, যা মাল আছে বের কর, আরে পকেট খালি কর। আরে এগুলো দে। আরে আমার কাছে টাকা নেই ভাই। আরে ছাড় না। টাকা দে, টাকা দে। এর মধ্যে কিছু নেই। আচ্ছা, কিচ্ছু নেই? আচ্ছা, তাহলে দে, কিছু নেই। আমায় দিয়ে দে, দে 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 দিয়ে দে দে। দে দে দে, চল। আরে দে, ছাড় না। আরে এতে তো কিছু নেই। দেখ দেখ দেখ, মালটা পকেট চেক কর। চল দাঁড়া, বের কর, বের কর। ছাড়, দাঁড়া। এই শালা 500 টাকা তো আছে না? হ্যাঁ চন্দু, এই তোর মোটা মাল। হ্যাঁ হ্যাঁ, শালা 500 টাকার ভিখারি, 500 টাকা দিয়ে হবে নাকি? হ্যাঁ, ঘন্টা। শালা আমাদের বোকা বানাবি তুই, শালা শালা কুত্তা, আমাদের সময় নষ্ট করলি, আমাদেরকে বোকা বানাচ্ছিস তুই। শালা এটা পিছু টাকা পাওয়া যাবে। আরে এটা দিয়ে তো শুধু আজকের দিনটা চলবে, কালকে কি করব? আরে কালকেরটা কাল দেখা যাবে। কোনো মালদার লোক পেলে ঠিক আছে, না হলে ও অন্য কোনো মুরগি গলা কেটে দেবো। চল 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 চল, এখান থেকে যাই, চল চল তাতে চ। স্যার ওই 500 টাকা দিয়ে আমরা আগে ডিনার কিনেছিলাম স্যার। তারপর মুরগি খেলাম আর সব টাকা এক রাতেই উড়িয়ে দিয়েছি স্যার। কালকের জন্য কিছু বাঁচাইনি। আমাদের অবস্থা খুব খারাপ ছিল সাহেব, খুব খারাপ ছিল, খুব। স্যার এখন তো আমরা সব বলে দিয়েছি সাহেব, তাহলে এক বোতল করে এনে দিন না সাহেব, এক বোতল ইথিনার আনিয়ে দিন না। আমরা অত কথা করে নেবো স্যার, পরে পায়ে ধরছি স্যার। এক বোতল স্যার। স্যার দয়া করুন স্যার। তা না হলে স্যার ওই ইঁদুর মারা ওষুধ, ইঁদুর মারা, ওটা হবে স্যার, ওটা দিয়ে চলবে। এদের দুজনের অভাগা বাবা মা বা কোনো আত্মীয় আছে, তাদের নিয়ে এসো। স্যার একবার, স্যার একবার, স্যার একবার, স্যার 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 বোতল। চন্দু আমারই রক্ত, কিন্তু ওর শরীরে আর রক্ত আছে নাকি?
2 বছর পর আজ এই হতভাগাটার মুখটা দেখলাম। আমার ছেলে পঙ্কজ একদম সরল ছিল। ওই চন্দু ওকে নেশা ধরিয়েছিল, সর্বনাশ করেছে আমার পঙ্কজের। আপনারা চন্দুর সাথে যা খুশি করুন, এখন ওর প্রতি আমার কোনো দায়িত্ব নেই। চন্দু নবম শ্রেণী পর্যন্ত পড়েছিল আর পঙ্কজ অষ্টম। নেশার বিষ এদের শুধু স্কুল থেকেই নয়, জীবন থেকেও দূরে সরিয়ে দিয়েছিল। অন্যদিকে দীনেশ একজন খুব সৎ আর পরিশ্রমী ব্যক্তি ছিল, যে বিহার ছেড়ে দিল্লি এসেছিল সামান্য রোজগারের চেষ্টায়। আর সে সাফল্যের সঙ্গে নিজের বৃদ্ধ বাবা মাকে দেখাশোনা করছিল। চন্দু পঙ্কজের জুড়ি আর দীনেশ, এদের কোনো শত্রুতা ছিল না, আসল শত্রু ছিল নেশা, যার আসক্তি এই দুই টিনের ছেলের ভিতরকার সমস্ত মানবিকতাকে নষ্ট করে দিয়েছিল। দীনেশের কাছে টাকা কম ছিল, তাই সেই রাগে ওরা খুব নির্দয়ভাবে দীনেশকে খুন করে দিল। ভারতবর্ষের অনেক বড় শহরের অন্ধকার গলিতে ড্রাগের ক্যান্সার চতুর্দিকে বিশালভাবে ছড়িয়ে পড়ছে। ড্রাগের শিকার হওয়া অনেক যুবক আসলে শিকার হচ্ছে শহুরে জীবনের, যার অপ্রিয় সত্যটা ওরা সহ্য করতে পারে না। যখন ড্রাগের আসক্তি শরীরে জ্বালা ধরায়, তখন এডিক্টের ভিতরে সমস্ত চেতনা, সমস্ত মনুষ্যত্ব বধির হয়ে যায়। এডিক্ট নিজের ডোজের জন্য সবকিছু করতে পারে, সবকিছু। ড্রাগ নিয়ে যারা ধীরে ধীরে নিজেদেরকেই খুন করছে, তারা ওই ড্রাগের জন্য পথচলতি যে কোনো মানুষকে খুব সহজেই খুন করতে পারে। সরকার আর সমাজ উভয়কে মিলেই রিহ্যাবিলিটেশন, রোজগার যোজনা আর কাউন্সেলিংয়ের মতো সমস্ত পদক্ষেপ নেওয়া উচিত। ক্রাইম পেট্রোল ড্রাগ এডিক্ট আর তাদের মা বাবার প্রতি সহানুভূতিশীল। কিন্তু সমাজে ঘুরে বেড়ানো ড্রাগ এডিক্টরা একটা ভয়ঙ্কর বিপদের সংকেত, যে পথচলতি সাধারণ মানুষের জীবনও সুরক্ষিত নেই। আমরা প্রশাসনকে অনুরোধ করছি তারা যেন সাধারণ মানুষের জন্য রাস্তাটাকে নিরাপদ করে, বিপজ্জনক ড্রাগ এডিক্টদের অবাধে ঘুরতে না দেয়, তাদের দ্রুত রিহ্যাবিলিটেশনে পাঠিয়ে দেয়। কাল আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.